যারা প্রচলিত অল ইন ওয়ান বাজেট ল্যাপটপের বাইরে স্পেশালাইজড কোনো ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তাদের জন্য সাধারণত দু ধরনের অপশন দেখা যায়। স্লিম অ্যান্ড লাইট পোর্টেবল লো পাওয়ার কনজিউমিং ল্যাপটপ, যেগুলোকে বিজনেস ল্যাপটপও বলা চলে, এবং পারফরমেন্স ফোকাসড হেভিওয়েট ল্যাপটপ বা গেমিং ল্যাপটপ। বর্তমান সময়ে ইন্টেল ও এএমডি এই দুই চিপসেট কোম্পানি লো পাওয়ার কনজিউমিং ডিভাইসের জন্য ইউ সিরিজ এবং পারফরমেন্স ফোকাস ডিভাইসের জন্য এইচ সিরিজে চিপসেট প্রডিউস করছে। আমার কাছে এই বক্সটা এসেছে প্রায় 3 মাস আগে। এর ভেতরে রয়েছে বাজেট ফ্রেন্ডলি পারফরমেন্স ফোকাসড একটি ল্যাপটপ, যেটাকে ছোটখাটো বিস্টি বলা চলে। প্রিয় সুধী, ইনফোটেইনের কেএমএস থেকে আমি প্রীতম। আজ শুরু করছি Asus ROG Strix G15 ল্যাপটপের রিভিউ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই চলে যাই আনবক্সিং এ। এই ল্যাপটপের কোড নেম G512Li AL015T। G15 সিরিজের বেস ভেরিয়েন্টের ল্যাপটপ এটি। প্রায় 2.5 কেজি ওজনের এই ল্যাপটপটি অরিজিনাল ব্ল্যাক, গ্লেশিয়ার ব্লু এবং ইলেকট্রোপাঙ্ক এডিশনে অ্যাভেলেবল। কোর i5 এবং i7 এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপটি। বক্সটি খুললে ল্যাপটপটি কিছুটা উঁচু হয়ে আসে, যার কারণে বের করতেও সুবিধা হয়। ভেতরে রয়েছে প্লাস্টিকে মোড়া ল্যাপটপ, সাথে আছে 150 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল। বক্সে আরও থাকছে ইউজার ম্যানুয়াল, আর আরেকটা চেম্বারে রয়েছে ROG Strix Impact RGB গেমিং মাউস। ইন্ডিয়ান রিজিয়নে মাউস না দিলেও এখানে মাউস বক্সের সাথেই দিচ্ছে। থ্যাংক ইউ আসুস বাংলাদেশ। আর হ্যাঁ, শুরুতেই দেখতে পেয়েছেন একটা ল্যাপটপ ক্যারিং ব্যাগ। ব্যাগটা বেশ ভালো কোয়ালিটির এবং মজবুত। ব্যাগটির ডিজাইনও খুব সুন্দর এবং সব জায়গায় গেমিং ভাইব রয়েছে। ল্যাপটপের বিল্ড কোয়ালিটি সম্পর্কে বলতে হয় মোটামুটি প্রিমিয়াম। পুরোটাই প্লাস্টিক বিল্ড, যদিও চিপ প্লাস্টিক না। বডিতে তেমন কোনো ফ্লেক্স পাইনি। স্ক্রিনের পরপরই রয়েছে এয়ার ইনটেক এরিয়া। পিছনে পাওয়ার পোর্ট, HDMI পোর্ট, ল্যান পোর্ট আর একটা USB Type-C 3.2 Gen 1 পোর্ট রয়েছে, যেটা কিনা ডিসপ্লে পোর্ট হিসেবেও কাজ করে। সাথে রয়েছে দুটো বড় বড় এয়ার ভেন্ট। ফিক্সড কেবলের পোর্টগুলো পিছনে দেয়ায় তারের জঞ্জাল অনেকটা কম হবে। রাইট সাইড সম্পূর্ণ ক্লিন, আর লেফটে কনজাস্টেড পজিশনে রয়েছে 3টা USB 3.1 Gen 1। এর একটা রাইট সাইডে দিলে অনেক সুবিধা হতো। সামনে আর তেমন কিছু নেই। ল্যাপটপের নিচে রয়েছে বেশ বড় একটা এয়ার গ্রিল, আর ROG তো থাকছেই। ভেতরের দুটো ফ্যান ওই গ্রিল দিয়ে দেখা যায়। আর পুরো ল্যাপটপে লোয়ার সাইড দিয়ে থাকছে RGB স্ট্রিপ, যেটা ম্যাজিক একটু পরেই দেখতে পাবেন। ল্যাপটপ লিডের উপর সুন্দর টেক্সচার দেয়া। 2 রকম প্যাটার্ন রয়েছে এখানে। লেফটে ROG লোগো, এক হাত দিয়েই লিডটা ওপেন করা যায়। ভিতরে সুন্দর চিকলেট কিবোর্ড। 14 ইঞ্চ ল্যাপটপের কিবোর্ড 15.6 ফর্ম ফ্যাক্টরে ব্যবহারের জন্য কিগুলো বেশ বড়, আর কি ট্রাভেলও বেশ ভালো। WASD কিগুলোতে ভিন্ন টেক্সচার দেয়া হয়েছে, আর পুরো কিবোর্ডই RGB ব্যাকলিট সাপোর্টেড। উপরের দিকে ভলিউম কন্ট্রোল বাটন, মিউট সুইচ সহ আর্মরি ক্রিয়েট শর্টকাট বাটন দেয়া রয়েছে। ট্র্যাকপ্যাডটিও বেশ বড়। লেফট রাইট ফিজিক্যাল বাটন রয়েছে। নাম্বার কিগুলো ট্র্যাকপ্যাডের উপরেই দেয়া হয়েছে। উপরে পাওয়ার বাটন, আর তার পাশেই রয়েছে ব্যাটারি, ফ্লাইট মোড সহ বিভিন্ন ইন্ডিকেটর। ল্যাপটপে ব্যবহার করা হয়েছে 15.6 ইঞ্চ ফুল HD অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও 1920/180 পিক্সেল। কোয়ালিটি দাম অনুযায়ী ঠিকই আছে। এই দামে ডেস্কটপ বিল্ড করলে যদি আরও ভালো ডিসপ্লে কোয়ালিটির মনিটর পেতেন, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এই কমপ্লেন করার সুযোগ কম। ডিসপ্লের কালার অ্যাকুরেসি ভালোই বলা চলে, কারণ এটি 67% sRGB ও 50% Adobe RGB সাপোর্টেড। ম্যাক্সিমাম ব্রাইটনেস 250 নিটস। স্ক্রিনের রিফ্রেশ রেট 144 হার্জ, যেটা গেমারদের জন্য বেশ উপকারী। ডিসপ্লের চারপাশে ন্যারো বেজেল রয়েছে, যার কারণে উপরের দিকে কোনো ওয়েবক্যাম দেওয়া হয়নি। যদিও ল্যাপটপগুলোর ওয়েবক্যাম কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তবে এই ল্যাপটপের মাধ্যমে অনলাইন মিটিং অ্যাটেন্ড করতে হলে এক্সট্রা ওয়েবক্যাম লাগিয়েই নিতে হবে।
এই ল্যাপটপের অন্যতম ইউএসপি হলো এর স্টোরেজ টাইপ। এখানে কোনো হার্ড ডিস্ক কিংবা সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করার সুযোগ নেই। আছে 3টা NVMe SSD স্লট, যেটার মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করা যায়। যদিও বিল্ট-ইন রিমুভেবল 512 জিবি SSD দেয়া, সুপারফাস্ট রিড এবং রাইট স্পিডের জন্য সব প্রোগ্রাম অনেক স্মুথলি রান করে। এখানে দুটো র্যাম স্লট রয়েছে। ইনিশিয়ালি 8 জিবি র্যাম দেয়া আছে, এক্সট্রা র্যাম লাগিয়ে 32 জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়। র্যামের বাস স্পিড 3200 মেগাহার্জ, যদিও প্রসেসরের সর্বোচ্চ 2933 মেগাহার্জ র্যাম সাপোর্ট করে। ব্যবহারের ক্ষেত্রে সবসময় ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করলে 30% পর্যন্ত বেটার পারফরমেন্স পাওয়া যাবে। গেমিং ল্যাপটপের সবচেয়ে দুর্বল দিক হলো এর ব্যাটারি পারফরমেন্স। এই ল্যাপটপটিও তার ব্যতিক্রম নয়। এতে আছে 3 সেলের 48 ওয়াট আওয়ারের ব্যাটারি, যেটার ক্যাপাসিটি 4212 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। নর্মালি টেনে টুনে 6 ঘন্টা ম্যাক্সিমাম যেতে পারবেন। ব্যাটারি পাওয়ারে গেম খেললে 1 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন, যেটা কখনোই রিকমেন্ডেড থাকবে না। ব্যাটারি মোডে ল্যাপটপ কিছুটা আন্ডার পারফর্ম করে পাওয়ার সেভিং এর উদ্দেশ্যে। এর সাথে রয়েছে 150 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে 2 ঘন্টার মধ্যে ল্যাপটপ ফুল চার্জ করা যায়। পারফরমেন্সের আগে এর কিছু স্পেশাল ফিচার নিয়ে কথা বলা যায়। ল্যাপটপের বটম লাইনে RGB স্ট্রিপ লাগানো, যেটা ল্যাপটপকে ভিন্ন মাত্রার একটা লুক দেয়। এসুসের সকল গেমিং ল্যাপটপে আর্মোরি ক্রেট নামে একটা সফটওয়্যার থাকে, যার মাধ্যমে কিবোর্ড, LED স্ট্রিপ সহ সকল ROG প্রোডাক্টের RGB সিঙ্ক করে নেওয়া যায়। এছাড়াও কাজের ধরন অনুযায়ী ল্যাপটপকে সাইলেন্ট, পারফরমেন্স এবং টার্বো মোডে শিফট করা যায়। টার্বো মোডে ল্যাপটপ ম্যাক্সিমাম পারফরমেন্স প্রোভাইড করে। ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি মোটামুটি লাউড হলেও যথেষ্ট বেজ নেই। দুটো 1.5 ওয়াটের স্পিকার রয়েছে ল্যাপটপের দুপাশে, যেটা কাজ চালানোর মতো আউটপুট দেয় আর কি। গেমিংয়ের ক্ষেত্রে হেডফোন ব্যবহারের রিকমেন্ডেড। এই ল্যাপটপে ডলবি বা ডিটিএস সাউন্ড সিস্টেম নেই, তবে উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে কাস্টমাইজ করে নিলে ভালো আউটপুট পাবেন। এর সাউন্ড কোয়ালিটির একটা ডেমো এবার দেখা যাক। Now, let's talk about the performance. G15 2020 সিরিজের বেস ভেরিয়েন্টের ল্যাপটপ এটি, যেখানে প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেলের 10th জেনারেশনের কোর i5-10300H। 8 MB ক্যাশ মেমোরির এই প্রসেসরের বেস ক্লক স্পিড 2.5 GHz এবং ম্যাক্সিমাম 4.5 GHz পর্যন্ত বুস্ট করে। আরও রয়েছে NVIDIA GTX 1650 Ti, DDR6 ভ্যারিয়েন্টের 4GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা পুরনো হলেও প্রসেসরের সাথে ভালোই পারফর্ম করে। সিঙ্গেল চ্যানেল 8GB DDR4 র্যাম আর ডুয়েল কুলিং ফ্যানের সাথে এই কনফিগারেশন আসলেই কেমন সার্ভিস দিচ্ছে চলুন দেখে নিই। পারফরমেন্স টেস্টিংয়ের জন্য সবচেয়ে ভালো উপায় গেমিং ও বেঞ্চমার্ক টেস্ট করা। রিসেন্টলি রিলিজ হওয়া বেশ কয়েকটা গেম খেলে দেখেছি এই মেশিনে। সবগুলো গেমই মিডিয়াম সেটিংসে স্মুথ চলছিল। সাইবারপাঙ্ক 2077 খেলেছিলাম, মিডিয়াম হাই সেটিংসে অ্যারাউন্ড 80 FPS পেয়েছি। কার রেসিং গেম যে সিরিজের হাত ধরে জনপ্রিয়, সেই নিড ফর স্পিডের লেটেস্ট রিলিজ NFS হিট খেলেছিলাম। মিডিয়াম সেটিংসে 40 to 50 FPS পেয়েছি। কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 রিমাস্টার্ড এডিশন ট্রাই করেছিলাম। এই গেমটা সবচেয়ে অপটিমাইজড মনে হয়েছে এই সেটআপের সাথে। 75 to 80 ফ্রেম পার সেকেন্ড প্রায় সবসময় পেয়েছি খেলার সময়। ফরজা হরাইজন 4 মাইক্রোসফট স্টুডিওর অ্যানাদার স্টানিং কার রেসিং গেম, এটি চালিয়েছিলাম। সেটায় 60 to 70 ফ্রেম পার সেকেন্ড পেয়েছি। এই গেমটার গ্রাফিক্স নিড ফর স্পিড থেকেও আরও বেশি আই ক্যাচিং, কিন্তু এটা বেশি ভালো পারফরমেন্স এসেছে। একটা বিষয় খেয়াল করলাম, গেম খেলার সময় ফ্রেম রেট কম হলেও ল্যাগ খুব একটা চোখে পড়ছিল না। ল্যাপটপ স্ক্রিনের 144 হার্জ রিফ্রেশ রেটের কারণেই হয়তো এই বিষয়টি হয়েছে, কিন্তু আমি নিশ্চিত নই। সবশেষে কিছু বেঞ্চমার্ক টুলের স্কোর দেখা যাক। 3D Mark টাইম স্পাইয়ে 20 to 30 FPS পেয়েছি টেস্ট চলাকালীন সময়,
আর টেস্ট শেষে স্কোর ছিল 3835। সিনেবেঞ্চ R20 এ সিঙ্গেল কোর পারফরম্যান্স স্কোর ছিল 1958। সুপারপজিশন বেঞ্চমার্ক থেকে সবচেয়ে ডিটেলড রেজাল্ট পেয়েছি। ফুল এইচডি মিডিয়াম টেক্সচারে স্কোর পেয়েছি 7647 আর এক্সট্রিম টেক্সচারে 1993। দুটো বেঞ্চমার্কই পরপর চালিয়েছি, তবুও ম্যাক্সিমাম টেম্পারেচার 59 ডিগ্রি সেলসিয়াস। এই বেঞ্চমার্কিং এর সময় ফ্যান নয়েজ স্বাভাবিকের চেয়ে বেশিই ছিল বলা যায়, কিন্তু রেজাল্ট বলছে কুলিং সিস্টেম ভালোই কাজ করেছে। এসুস এর ওয়েবসাইট অনুযায়ী স্ক্রিনের পিছনের ভেন্টিলেশন সেকশনের আপার পোর্শন দিয়ে এয়ার ইনটেক করে এবং পিছনের ও সাইডের গ্রিলগুলো দিয়ে গরম বাতাস বের করে দেয়। এখন মূল বিষয় হলো এই ল্যাপটপটি আপনি কিনবেন কিনা। সেটা বলার আগে এর কিছু প্রস অ্যান্ড কনস আবার বলে নিই। এই ল্যাপটপে পাচ্ছেন 3টে PCIe Gen 3 NVMe SSD স্লট, যেটার জন্য 1200 থেকে 3300 MBPS স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন। পাবেন চোখ ধাঁধানো RGB ফাংশনিং, যদিও জোন বেসড RGB নেই, কিন্তু এমন লুক্রেটিভ RGB এই দামে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। ডিসপ্লে কোয়ালিটি ভালোই বলা চলে, সাথে 144 Hz রিফ্রেশ রেট, যেটা গেমারদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই ল্যাপটপ Wi-Fi 6 সার্টিফাইড, যদিও আমাদের দেশে Wi-Fi 6 স্ট্যান্ডার্ডের সার্ভিস রেয়ার, তবে ফিউচারে ইউজ করতে পারবেন। এসুস ক্লেম করে Wi-Fi 6 2.4 GHz ওয়াইফাই ব্যান্ড থেকে 3 গুণ দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। নেগেটিভ দিকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এটায় SD কার্ড স্লট নেই। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ল্যাপটপ নিলে আপনাকে এক্সট্রা অ্যাডাপ্টার ইউজ করতে হবে। বাজারে ল্যাপটপের কম্পিটিটররা সেম প্রাইসে Core i7 প্রসেসর অফার করছে, যদিও এর Core i7 ভ্যারিয়েন্ট আছে, তবে দাম বেশি। আর 2021-এ G15 ল্যাপটপগুলো Ryzen 5 ও Ryzen 7 প্রসেসরে আসছে। ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি আর ব্যাটারি নিয়ে কমপ্লেন করা ঠিক না, কারণ পাওয়ার হাংরি প্রসেসর থেকেই ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে একটা ওয়েবক্যাম দিলে ভালোই হতো। আপনি যদি গ্রাফিক্স ওরিয়েন্টেড কাজ কিংবা কন্টেন্ট ক্রিয়েটিং এর প্রতি বেশি ইন্টারেস্টেড থাকেন, কিংবা অল ইন ওয়ান পারফরমেন্স ল্যাপটপ কেনার স্বপ্ন দেখেন, কিন্তু লাখের বেশি বাজেট নেই, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য। এবছর এটার দাম অনায়াসে 80 থেকে 90 হাজার হয়ে যাবে, তখন আপনার স্বপ্নের ROG ডিভাইস সহজেই ওন করতে পারবেন। কিন্তু আপনি যদি সেম প্রাইসের ডেস্কটপের পারফরমেন্স এই ল্যাপটপ থেকে আশা করেন, তাহলে দুঃখিত, ইহা আপনার জন্য নয়। এই ছিল আজকের ফুল রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।